নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বরাবরের মতো এবারও গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এবার এই কর্মসূচির থিম হলো বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি। এবার নিয়ে পঞ্চমবার করা হবে প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া এই কার্যক্রম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন মুখ্য সচিব কিরণ গিত্তে। হর ঘর তিরঙ্গা 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। দেশের প্রত্যেক ঘরে হাওয়ার সাথে তাল মিলিয়ে উড়বে জাতীয় পতাকা। এবার গোটা দেশে পালিত হবে এই কর্মসূচি। এতে ত্রিপুরাও রয়েছে। ত্রিপুরা রাজ্যেও আগামী 9 আগস্ট থেকে শুরু হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান, যা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। আগামী 11 আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদের সামনে হবে রাজ্য স্তরের মূল অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্য সচিব কিরণ গিত্তে। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। বৈঠকে মুখ্য সচিব এই কর্মসূচির যাবতীয় বিষয় তুলে ধরলেন মিডিয়ার সামনে। के बारे में आपको अवगत करना चाहते हैं। 2022 में माननीय प्रधानमंत्री महोदय ने आज़ादी का अमृत महोत्सव के अंतर्गत हर घर तिरंगा नेशनल कैंपेन लॉन्च किया था। तो इस बार हम 5वां एडिशन जो हर घर तिरंगा का 9 से 17 अगस्त 2026 में मनाया जाएगा। इस साल का थीम है कॉमेमोरेशन ऑफ 150 ईयर्स ऑफ वंदे मातरम। तो इसके तहत हमारे राज्य के सभी नागरिक इसमें अंश लेंगे। सभी घरों पे और सरकारी कार्यालयों में नेशनल फ्लैग होस्ट किया जाएगा। और जो हमारे फ्रीडम फाइटर्स हैं और हमारे पेट्रियटिज्म से रिलेटेड जितनी हमारी এই কর্মসূচি গোটা রাজ্যে হবে। প্রতিটি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে এই কর্মসূচিকে লিড করার জন্য, এমনটাই জানালেন মুখ্য সচিব কিরণ গিত্তে। এর লক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্প্রতি গুয়াহাটিতে টি বোর্ড অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সহ এমডি। এই বৈঠকে চা শিল্পকে ঘিরে ব্যাপক আলোচনা হয়। ত্রিপুরার চা শিল্পের আরও প্রসারে কি কি করণীয় সে বিষয়েও দীর্ঘ আলোচনা হয়। অনবদ্য এক সুযোগ। রাজ্যের চা শিল্পকে আগামী দিনে উন্নতির এক নতুন দিগন্তে ধাবিত করতে ক্রমাগত ব্যস্ত ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এবং এমডি রাজেশ কুমার দাস। সম্প্রতি গুয়াহাটিতে টি বোর্ড অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর অরুণিতা ফুকন সহ সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন সমীর রঞ্জন ঘোষ এবং রাজেশ কুমার দাস। বৈঠকটি হলো গুয়াহাটির টি অকশন সেন্টারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জিটিএসির সেক্রেটারি প্রিয়ানুজ দত্ত। তিনি চা শিল্পের ওপর দারুণ এক প্রেজেন্টেশন উপস্থাপন করলেন। এই উপস্থাপনায় ত্রিপুরা এবং আসামে চা শিল্পকে ঘিরেও ব্যাপক আলোচনা হয়। চা শিল্পকে আগামী দিনে আরো কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে কাজ করছে টি বোর্ড অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। এই বৈঠকটি ত্রিপুরা রাজ্যের চা শিল্পকে আগামী দিনে আরো সুদৃঢ় করবে বলে অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা ভালো মানের খাদ্য সামগ্রী, কিন্তু সেই খাদ্য সামগ্রীর গুণমান নিয়ে এবার প্রশ্ন উঠছে। ঘটনা জয়নগরের 6 নম্বর রেশন শপে। জয়নগর 6 নম্বর রেশন দোকানে শুক্রবার দুপুরে এলো গ্রাহকদের জন্য চাল, ডাল, লবণ। চাল এবং লবণের মান ভালো, তবে যে মানের ডাল এলো সেটা দিয়ে খোদ অসন্তোষ প্রকাশ করলেন দোকানের ডিলার। তার দাবি, ডালের গুণমান অত্যন্ত খারাপ এবং তা খাওয়ার একদমই উপযুক্ত নয়। এমনকি তার বক্তব্য, এই ডাল পশু পাখিকেও খাওয়ানো সম্ভব নয়।
এখন মাল নামছে গাড়িতে, চাল, মুসুরি ডাল আর লবণ। লবণ নামছে, ঠিক আছে, লবণের প্যাকেট সিস্টেম আছে, প্যাকেটে যা আছে তাই আছে। তারপরে ডাল নামছে, মুসুর ডালের অর্থাৎ নামার সঙ্গে দেখি যে একটা কেমন দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। মুখটা খোলার পরে দেখা যায় ভিতরে এই জঘন্য অবস্থাটা। ছবি নিয়ে আপনারা দেখেন, আপনারা দেখেন। এই অবস্থায় দেখা গেল পরপর মোট কতটা বস্তা, 5 ব্যাগ, মোট 6 ব্যাগ লুচ্চা সব। এর মধ্যে প্রত্যেকটি একই বাজে অবস্থা, নোংরা, বড় বড় পচা কেকের মধ্যে জমাট হয়ে গেছে। এগুলি কি মানুষকে দেওয়া যায়? দুর্গন্ধ, বিষাক্ত জিনিস। এখন আমাদের এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে এমন ডাল রেশন দোকানে পৌঁছলো? খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করে কি তা বিতরণের জন্য পাঠানো হয়েছিল? এই অভিযোগের সত্যতা কতটা, ডালের নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে এখন সেদিকেই নজর রয়েছে সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 12তম জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপিত হল ত্রিপুরায়। শুক্রবার পূর্বাশাতে এই হ্যান্ডলুম দিবসের আনুষ্ঠানিক সূচনা হলো। এতে ত্রিপুরা রাজ্যের সমস্ত তাঁত শিল্পী, রেশম শিল্পী সহ প্রত্যেক হস্ত তাঁত শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পীরাই এলেন এই হ্যান্ডলুম দিবসে। জাতীয় হ্যান্ডলুম দিবসকে ঘিরে আধিকারিক অজিত দাস বললেন, 12তম জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপিত হল ত্রিপুরায়। শুক্রবার পূর্বাশাতে এই হ্যান্ডলুম দিবসের আনুষ্ঠানিক সূচনা হলো। এতে ত্রিপুরা রাজ্যের সমস্ত তাঁত শিল্পী, রেশম শিল্পী সহ প্রত্যেক হস্ত তাঁত শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পীরাই এলেন এই হ্যান্ডলুম দিবসে। জাতীয় হ্যান্ডলুম দিবসকে ঘিরে আধিকারিক অজিত দাস বললেন, আজকে 7 আগস্ট, আজকের দিনটি 12th ন্যাশনাল হ্যান্ডলুম ডে। তো এই উপলক্ষে আমাদের ডিরেক্টরেট হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এবং উইভার সার্ভিস সেন্টার এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় আজকে আমরা এই দিনটি উদযাপন করছি। সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা তাঁত শিল্পী রয়েছেন, যারা রেশম শিল্পের সাথে যুক্ত আছেন, যারা আর্টিজান আছেন, হ্যান্ডিক্রাফট সেক্টরের সাথে যুক্ত, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে প্রোগ্রাম একটি শুরু হবে এবং এই উপলক্ষে আমরা 5 দিনের এক্সপো, হ্যান্ডলুম এক্সপোর আয়োজন করেছি এবং বিকালবেলা মেলা শুরু হবে। প্রখর রোদ, এরপরও কিন্তু এদিন শিল্পীদের উপস্থিতিতে ভাটা পড়েনি। বহু দূর দূরান্ত থেকেও হস্ততাঁত শিল্পীরা এলেন এই দিবসকে পালন করতে। এদের এই উৎসাহ সত্যি প্রশংসার দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি হোম থেকে উধাও হয়ে যায় একাধিক নাবালিকা। ঘটনা অন্বেষা চিলড্রেন হোমে। আবার নাকি তারা যথারীতি ফিরেও আসে। এই ঘটনা ঘিরে উঠছে এখন অবিরাম প্রশ্ন। হোম থেকে উধাও একাধিক নাবালিকা। ঘটনা আগরতলা এয়ারপোর্ট রোড স্থিত অন্বেষা চিলড্রেন হোমে। বেসরকারি এই হোম কর্তৃপক্ষের দাবি, গতকাল 3টি মেয়ে কোথাও চলে গিয়েছিল। যদিও অন্য একটি সূত্র বলছে মোট 6টি মেয়ে উধাও হয়েছিল। তাদের সবাইকে পরবর্তী সময় খুঁজে পাওয়া গেছে বটে। হোমের দায়িত্বে থাকা একজন কর্মী বললেন, নাবালিকা মেয়েগুলো নাকি কমপ্লেক্সের ভেতরেই ছিল। কমপ্লেক্সটি বড় হওয়াতে তাদের রাতে আর খুঁজে পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বিষয়টা পুলিশকে জানাতে হলো। যদিও সকালে তাদের পাওয়া গেল কমপ্লেক্সের ভেতরে। বাচ্চারা একটু ফার্স্ট্রেশনে ভোগে, তো কমপ্লেক্সেই ছিল। তো আমরা যখন একদম সঙ্গে সঙ্গে ওদের অ্যাবসেন্সটা আমাদের নোটিসে আসে, তখনই আমরা সবাই মিলে ইনিশিয়েটিভ নেই, মানে সব দিকে খোঁজাখুঁজি করে। কিন্তু কমপ্লেক্সটা বড় হওয়াতে ওরা ওই রুম থেকে ওই রুম বা আমাদের বিভিন্ন ধরনের ঢাক হাউস, রেবিড হাউস এইগুলো আছে ছিল আর কি। তো ওরা ওইগুলোর ভেতরে ঢুকে মানে লুকোচুরির মতো করছিল। তো এর মধ্যে আমাদের তো থানায় এটা জানাতে হবে, আমরা চলে গেছি স্টাফরা মিলে থানায়। তো থানা থেকে যখন এসছি, ওরা কমপ্লেক্সের ভেতরেই ছিল। শুনুন আমার কথা, তখনও কমপ্লেক্সের ভেতরেই ছিল।
প্রশ্ন হচ্ছে, হোম থেকে নাবালিকারা কোথাও চলে গেল আর কিভাবে আবার তাদের খুঁজে পাওয়া গেল? আদৌ কি এই বেসরকারি হোমের মধ্যে নাবালিকাদের নিরাপত্তা যথেষ্ট আছে? এই ধরনের ঘটনা শহরে বিগত দিনে আরো ঘটেছে। কেন বারবার একই ধরনের ঘটনা ঘটছে? প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি এই মুহূর্তে শেষ খবরে। বইয়ের পাতায় পড়েছি গাছ লাগান প্রাণ বাঁচান, আর বাস্তবে একটা তৃতীয় শ্রেণীর মেয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কিভাবে? একটা প্রশ্ন, একটা কুঠারের চেয়েও ধারালো প্রশ্ন। বিষয়টা ঘটল বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া জেবি স্কুলে। এই স্কুলের সব গাছ কেটে ফেলা হলো। এক সময়ের এই জেবি স্কুল মডেল স্কুল হিসেবে পরিচিত ছিল, যার আঙিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুভাষ এবং মেহগনির মাথা উঁচু করা গর্ব। ছাত্রছাত্রীর কোলাহল, ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে প্রাণ ছিল। সেই প্রাণটাই আজ কেটে ফেলা হলো। অভিযোগ, গাছগুলো নাকি বিপদজনক। এই কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। বন দপ্তরের লোক এসে কুঠার চালালো, পরে রইল শুধু গুড়ি আর ধুলো। স্কুলের বাতাবরণ এখন ধুধু মরুভূমি। ক্লাস 3 ছাত্রী পূরবী দাস বলল, ম্যাডাম সব গাছ কেটে ফেলছো যে, আমরা নিঃশ্বাস কিভাবে নেব? নাম কি? পূরবী দাস। কোন ক্লাসে পড়ো? 3-তে। 3-তে পড়ো? হ্যাঁ। কোন স্কুলে? বেলুলিয়া জুনিয়র স্কুল। হ্যাঁ, কি হয়েছে তোমার স্কুলে? আব্বা স্কুলে গাছ কাটতে লাগছে। হ্যাঁ। গাছ কাটতে লাগছে, আব্বা নিঃশ্বাস কলসি চালিব। ও, নিঃশ্বাস তো না, তো গাছ কি দেয়? নিঃশ্বাস দেয়। হ্যাঁ। তো নাম থাকে না? না। গাছ কাটতে লাগছে। হ্যাঁ। সত্যি গাছ কাটতে লাগছে না? হ্যাঁ। তুমি তার সাথে কথা বলছো এই ব্যাপারে? হ্যাঁ। কথা বলছো? ম্যামের সঙ্গে কথা বলছো? হ্যাঁ। ম্যামের কি কইছো? ম্যামে বলছে, ম্যাম গাছটি কাটতে লাগছে কি লাগা? হ্যাঁ, তারপরে সিগাল দেয়। ঠিক আছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালু এই গণছেদনে উদ্বিগ্ন। তার বক্তব্য, তিনি শুধু দুটো বিপদজনক গাছ আর ডালপালা ছাঁটাই করার কথা বলেছিলেন, কিন্তু হলো উল্টোটা। এই গাছটা গোড়া দিয়ে কাটবা, জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে। এই দুইটা গাছ, হ্যাঁ, যেগুলো রিক্স পোলাবাইন যায় বা পোলাবাইন, ওই ভুতি জাম গাছ, পোলাবাইন গাছের উপর উঠে, এই দুইটা তুমি কাটাই দাও গোড়া সহ, আর বাদ বাকি যা আছে সব তুমি ডাইলা দিয়ে কোথাও ছাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে। এইভাবে তারা মেজারমেন্ট নিছে। এর মধ্যে আইসে তারা, আমি তখন আগরতলা ছিলাম, স্কুল বন্ধ আছিল, আমারে ফোন করছে চাবি লিগাইতে। না, আমার তো এখন আগরতলা, আমার কাছে তো এখন চাবি টাবি নাই। তো আমার কুকের কাছে, তাহলে আমি একটা চাবি দিতেছি, তো কুকের থেকে বলে চাবিটা নিচে নিয়া দেখলাম সব কাটতে লাইছে গাছ। পরদিন আমি আইয়া দেখতেছি সব কাটা, আগর গাছ, মেহগনি গাছ, নাগেশ্বর গাছ। আমি তো ঢুকে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি আমি কি কি গাছের কথা বললাম, কি করলো এটা। তখন আমি জীবন দিয়ে প্রশ্ন করলাম, জীবন দিয়ে এটি কিটা করলে আমার আগর গাছটি মেহগনি দিয়ে তো কাটবার কোনো দরকার ছিল না। মৌসুমি এইটি যখন কাটতেছে না, সবটির ভিতরে নাকি বলে ইয়ে হয়ে গেছে গা, খোরল হয়ে গেছে গা। এদিকে মহকুমা শাসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বক্তব্য ভিন্ন। মহকুমা শাসকের কথায়, কাউন্সিলরের রিকুইজিশন লেটার পেয়ে ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। একদিকে দেশ জুড়ে এক পের মাকে নাম, মায়ের নামে একটা গাছ লাগানোর ডাক, আর অন্যদিকে বিলোনিয়ার এই স্কুলে মায়ের মতো আগলে রাখা গাছগুলোকেই উপড়ে ফেলা হলো। এই নিয়ে উঠছে এখন অবিরাম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।